হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকে একটা নতুন টপিক, কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট থেকে পদার্থবিদ্যা, ফিজিক্সে মোটামুটি অবজেক্টিভ কোশ্চেন দিয়েছে মোটামুটি 350-400 মতো। তো সেখান থেকে মোটামুটি কিছুটা, বেশি না অল্প, কারণ কিছুটা বোঝানোর ব্যাপার আছে, কিছু কিছু জায়গায় নিউমেরিক্যাল আছে, সেগুলো করতে হবে। তো 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, যার মধ্যে একটা মাত্রা বের করার 2 নম্বর যেটা, সেটা মাত্রা, এইগুলো জায়গায় একটু টাইম লাগবে, যার ফলে আমি বেশি কোশ্চেন নিচ্ছি না, অল্প কোশ্চেন নিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করব। না বোঝালে, থিওরি যদি না বোঝাই আর যদি একটু ভেঙে না বোঝাই, তাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। আর কারো যদি থিওরি ভালো করে ক্লিয়ার থাকে, তাহলে আশা করি সে তাড়াতাড়ি বুঝতে পারবে। তো শুরু করব, দেখো 1 থেকে 4 পর্যন্ত। প্রথম প্রশ্ন, নিচের কোন রাশির একক ভোল্ট? আমরা কি জানি? বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। এখানে উত্তর দেখো, সি নম্বরে আছে তড়িৎ বিভব, ওর এসআই একক হচ্ছে ভোল্ট, তাই না? 1 নম্বরে যেটা আছে তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, ডি নম্বরে তড়িৎ আধান কুলম্ব, তাই না? বি নম্বরটা মনে নেই এই মুহূর্তে। 2 নম্বরে বলেছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের জির মাত্রা, বড় জি, এটা কে আবিষ্কার করেছে? ক্যাভেন্ডিশ, তাই না? বড় জি ক্যাভেন্ডিশ, হেনরি ক্যাভেন্ডিশ। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা যেটা জি, আবিষ্কার করেছে ক্যাভেন্ডিশ। তো আমরা এই জি সমান সমান লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটাকে ভেঙে আমাদেরকে এমএলটি যেটা মাত্রা, সেটা বের করতে হবে। তাহলে নিউটন সমান সমান কি লিখতে পারি? নিউটন সমান সমান আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ, তাই না? মানে এন ইকুয়াল টু লিখতে পারি কি আমরা? এম এ, তাই না? এম এ, এন মানে এফ, বা এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? বলের এসে নিউটন। তাহলে ভর ইন্টু ত্বরণ ইন্টু মিটার স্কোয়ার। মিটার স্কোয়ারকে আমরা কি লিখবো? মিটারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিটারকে আমরা এল দিয়ে প্রকাশ করি, তাই না? মিটার সমান সমান কি দিয়ে? লেন্থ, এল দিয়ে প্রকাশ করি। তাহলে আর একটু নিচে লিখছি, তাহলে ভর ইন্টু ত্বরণ ইন্টু এল স্কোয়ার বাই, তাই না? বাই কি লেখা আছে? কেজি স্কোয়ার। কেজি মানে কেজি আমরা কি দিয়ে প্রকাশ করব? এম দিয়ে। ভর মাস এম স্কোয়ার, তার মানে দুটো আছে এম, তাই না? এবার আমরা ভরকে কি লিখব? এম লিখব। ত্বরণকে আমরা কি লিখতে পারি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, একক, সেকেন্ড স্কোয়ার ইন্টু এল স্কোয়ার বাই এম ইন্টু এম, ঠিক আছে? তাহলে এম এটা কিন্তু ভর, ঠিক আছে? আর যেটা লেন্থ সেটা এল দিয়েছি। তাহলে এম ইন্টু মিটারকে আমরা কি লিখব? এল ইন্টু এল স্কোয়ার বাই টি স্কোয়ার, ওর নিচে আবার এটা চলে আসবে টোটালটা এম ইন্টু এম। এবার সাজিয়ে নাও। এবার একটা এম কাটা গেল। এবার এই এমটাকে উপর উঠালে তার পাওয়ার কি হবে? -1। উপর উঠালে -1 ইন্টু এল কিউব ইন্টু টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে উত্তর। m-1 এল কিউব টি টু দি পাওয়ার -2। সি নম্বরের অ্যান্সারটা দেখো, না, বি নম্বরের অ্যান্সারটা দেখো। এল কিউব আছে, বি নম্বর অ্যান্সার। 2 হচ্ছে বি নম্বর। 3 নম্বর, আলোকবর্ষ একক। আলোকবর্ষ হলো জ্যোতির্বিজ্ঞানের দূরত্বের একক। সব থেকে বড় একক হচ্ছে পারসেক, ঠিক আছে? কি? পারসেক। আর আলোকবর্ষ লাইট ইয়ার যেটা, সেটা এখানে দেখো এ নম্বর, জ্যোতির্বিজ্ঞানের দূরত্বের একক। ক্লিয়ার? 4 নম্বর, নিচের কোন এককটির সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়? তরঙ্গ দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করা হয়? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, তাই না? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। দৈর্ঘ্যের এসআই একক মিটার, তাই না? মিটার। কিন্তু এখানে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয় অ্যাংস্ট্রম দিয়ে। কি দিয়ে? অ্যাংস্ট্রম। বি নম্বরে দেখো অ্যাংস্ট্রম লেখা আছে। বি নম্বরে অ্যাংস্ট্রম, এর উপরে ছোট্ট একটা গোল্লা দিতে হবে। এটা হচ্ছে অ্যাংস্ট্রম। এই 1 অ্যাংস্ট্রম সমান সমান 1 অ্যাংস্ট্রম সমান সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। 10 টু দি পাওয়ার -10 মিটার 1 অ্যাংস্ট্রম সমান সমান। তারপরে দেখো, তাহলে উত্তর কি 4-এর? বি নম্বর। এ নম্বরে মিটার আছে, সেটা দূরত্বের একক, দৈর্ঘ্যের একক। সি নম্বরে পারসেক, সেটা হচ্ছে সবথেকে বড় দূরত্বের একক, পারসেক, একটু আগে বললাম 3 নম্বরের কোশ্চেনটা।
এখানে পারসেক দিয়েছে ফার্মি, এটাও একটা দূরত্বের একক। ঠিক আছে, পরমাণুর আকার মাপা হয়, কি আকার, কি মাপা হয়, পরমাণুর আকার। 1 ফার্মি সমান সমান কি লিখবো, 10⁻⁻15 মিটার, 10⁻⁻15 মিটার। 1 ফার্মি সমান সমান 10⁻⁻15 মিটার, এটাও দৈর্ঘ্য মাপা হয় ফার্মি। 10⁻⁻15 মিটার পরমাণুর আকার মাপা হয় ফার্মি দিয়ে। ক্লিয়ার? এবার হচ্ছে 6 থেকে 9। 6 নম্বরে দেখো না, 5 থেকে 9। 5 নম্বর, নিচের কোন রাশিটির কোনো একক নেই? এককবিহীন রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বিকৃতি। ইলাস্টিসিটির চ্যাপ্টারে যেটা বিকৃতি আছে সেই বিকৃতিরও কোনো এসআই একক নেই। তাহলে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বিকৃতি, এদের কোনো একক নেই, এরা এককবিহীন রাশি। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর হচ্ছে 5-এর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। দেখো বি নম্বরে অ্যান্সার আছে, বি নম্বর অ্যান্সার। 6 নম্বরে দেখো একটা নিউমেরিক্যাল, এক ব্যক্তি একটি অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করলে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে। 6 নম্বর কোশ্চিন, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার পথ, এখান থেকে এই পর্যন্ত অর্ধবৃত্তাকার, তাই না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস কত? যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে এই পাশেও আর, অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে 2r, তাই না? আর বৃত্তের, অর্ধবৃত্তের পরিসীমা কি? তাহলে আমরা কি লিখব, 2r = অর্ধবৃত্তের পরিসীমা, তার মানে পরিসীমা বাই 2, 2πr/2, তাই না? 2πr/2, এটাই বলেছে, অনুপাত বের করতে বলেছে। তাহলে পাই থাকবে, আর কাটা, 2 কাটা, তাহলে 2:π, তার মানে 2/π, এটা হচ্ছে অ্যান্সার, 2/π, ডি নম্বর অ্যান্সার। ক্লিয়ার? 7 নম্বর, একক ভেক্টরের মান সর্বদা 1 হয়, একক ভেক্টরের মান সর্বদা 1, এ নম্বর অ্যান্সার 7-এর। 8 নম্বর, এক আলোকবর্ষ নিচের কোনটির সমান? 10⁻, কোনটির সমান? এটা বি নম্বর অ্যান্সার। দেখো 9.46, এক আলোকবর্ষ, এক আলোকবর্ষ সমান 9.46 × 10⁻15 মিটার, 10⁻15 মিটার, এক আলোকবর্ষ 9.46 × 10⁻15 মিটার হচ্ছে বি নম্বর অ্যান্সার। 9 নম্বর, একটি বস্তু সমবেগে সরল রেখায় চললে ওর ত্বরণ, এটার একটা বোঝার বিষয় আছে, খালি উত্তর নিলে হবে না। 9 নম্বরে, একটি বস্তু সমবেগে সরল রেখায় চলছে, সমবেগে, ধরে নাও এখান থেকে এই অবধি 10 মিটার, 2 সেকেন্ড লাগলো, এখান থেকে এই অবধি 10 মিটার, 2 সেকেন্ড লাগলো, এখান থেকে 10 মিটার, 2 সেকেন্ড লাগলো। এবার ত্বরণ নির্ণয় করতে বলেছে, এখানে বলেছে সমবেগে চলেছে, তাহলে আমি সমবেগেই চালালাম, মিটার পার সেকেন্ড, তাই না? মিটার পার সেকেন্ড, বেগকে মিটার পার সেকেন্ড লিখতে হবে, মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে টাইম, ঠিক আছে? 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে কি বেগের পরিবর্তন হচ্ছে? প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ কি পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হলেই ত্বরণ উৎপন্ন হবে, পরিবর্তন না হলে ত্বরণ উৎপন্ন হবে না। তাহলে আমরা কি লিখব, v-u/t, তাই না? f সমান সমান কি লিখি আমরা, বা a সমান সমান লিখি v-u/t, অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগ কত? 10, প্রাথমিক বেগ কত? 80, কোনো পরিবর্তন নেই। তাহলে a সমান সমান 10 - 10, সময় কত? 2, তাই না? উপরে বিয়োগ করলে কত? 0, নিচে 2, তার মানে a সমান সমান কত আসবে? 0 উত্তর। তাহলে 9-এর হচ্ছে 0 উত্তর, 0, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 10 থেকে 15। 10 নম্বর কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেনটা বলেছে কোনো বস্তুকে ভূমি সাপেক্ষে কত কোণে প্রক্ষেপ করলে বস্তুটি সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। এটা উড্ডয়নকাল থেকে প্রশ্ন দিয়েছে। এইটুকুকে কি বলছে? এইটুকুকে আমরা কি বলি? রেঞ্জ বলি, বড় হাতের আর, রেঞ্জ, ঠিক আছে? রেঞ্জ। আর এটা হচ্ছে হাইট, আর এটা আমরা বস্তুকে ছুঁড়ব, ঠিক আছে? তো বস্তুকে আমরা যদি 45 ডিগ্রিতে ছুঁড়ি তাহলে বস্তু সব থেকে বেশি দূরে যাবে, তার রেঞ্জ বেশি হবে, ঠিক আছে? তার রেঞ্জ বেশি হবে। এই জায়গাটা 45 ডিগ্রি অ্যান্সার হবে, 45 ডিগ্রি অ্যান্সার। এবার যদি কোনো বস্তুকে আমরা 90 ডিগ্রিতে ছুঁড়ি উপরে, তাহলে সব থেকে বেশি হাইটে যাবে, অর্থাৎ হাইট যদি 90 ডিগ্রি হয় তাহলে বস্তু সব থেকে বেশি উচ্চতায় উঠবে, বেশি উঁচুতে উঠবে। উড্ডয়নকাল থেকে প্রশ্ন এটা।
জাস্ট একটু খালি হিন্টস দিলাম। 11 নম্বর, অবাধে পতনশীল বস্তুর পতন পথের সর্বত্র মোট শক্তি ধ্রুবক থাকবে। অবাধে কোনো বস্তু যদি পড়তে থাকে তাহলে তার শক্তি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। এ নম্বর অ্যান্সার। 12 নম্বর, কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে ওর গতিশক্তি। মুখস্থ করা না, এটা নিউমেরিক্যাল, অনেকে মুখস্থ করে রাখে, মুখস্থর সাথে মুখস্থ দরকার আছে কিন্তু সাথে নিউমেরিক্যালটাও দরকার। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে ওর গতিশক্তি। এবার ধরো কাইনেটিক এনার্জি আমরা সমান সমান কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? এবার বেগকে দ্বিগুণ করেছে মানে এই ভিকে কি করেছে? 2v করে দিয়েছে, ভিকে 2v করেছে। তাহলে আমরা কি লিখব? কাইনেটিক এনার্জি এটা একটা আর এটা একটা লিখব, হাফ এম 2v স্কোয়ার। এবার এই লাইনটা লেখো আগে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম 2v স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি লিখে দিলাম। আর এখানে আমরা কি লিখতে পারবি? হাফ এম, এখান থেকে একটা ভি নিয়ে চলে আসো, তাহলে ভি স্কোয়ার থাকবে ইন্টু 2 দুগুণে 4। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি লিখতে পারি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 4 কাইনেটিক এনার্জি, 4 গুণ হবে উত্তর হবে বি নম্বর। এবার হচ্ছে 13 নম্বর। 13 নম্বরের কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে 12, যে কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ করলে ওর গতিশক্তি। আগে জানো যে কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। কী করে আসবে একটু জাস্ট ভেঙে দেখাচ্ছি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, উপর নিচে আমরা এম দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? এখানে কাইনেটিক এনার্জি ইন্টু হাফ ইন্টু এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই এম। তার মানে কি লিখতে পারি? এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, তাই না? কাইনেটিক এনার্জি সমান সমান এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। আর ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি ইকুয়াল টু এম ভি, পি ইকুয়াল টু এম ভি, পি দিয়ে প্রকাশ করি। তার মানে এই জায়গাটা আমরা কোথায় লিখলাম? এই যে পি স্কোয়ার বাই 2m। তার মানে এটাকেই এম ভি লেখা যায় পি স্কোয়ারকে, কিন্তু এই জায়গাটা কি করেছে? এই জায়গাটা করেছে কি করেছে? এই জায়গাটা করেছে 4 গুণ। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনটায় আবার লিখি। প্রথম লাইন হাফ এম ভি স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম ইকুয়াল টু হাফ এম স্কোয়ার হাফ 2m ভি স্কোয়ার, 2 গুণ করেছে যেহেতু 2m ভি এর স্কোয়ার বাই এম। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি একটা এম কাটি তাহলে উপরে একটা এম থাকবে, তার মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, এখানেও সেম, একটা এম কাটলে উপরে একটা এম আরেকটা থাকবে, উপরে আরেকটা থাকবে। তাহলে এখানেও লিখতে পারি হাফ ইন্টু এম 2 দুগুণে 4 ভি স্কোয়ার, তাই না? ইন্টু 4 ভি স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হাফ এইটুকু সমান সমান কী লিখতে পারি? কাইনেটিক এনার্জি সরাসরি লিখছি আমি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এই 4টাকে জাস্ট আগে নিয়ে চলে আসি, আগে নিয়ে চলে আসলে 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা সমান সমান কত? এটা সমান সমান কেই, তাহলে এখানেও কেই লিখতে পারি আমি, 4 কেই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 4 গুণ হবে। কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কি হবে? 4 গুণ। ডি নম্বর, 13 ডি। 14 নম্বর, একটি পাথরকে বায়ুশূন্য স্থানে ফেলা হলে পাথরটির গতিপথ হবে। বায়ুশূন্য অবস্থায় পড়লে বায়ুর ঊর্ধ্বপাতনের মানে ঊর্ধ্বমুখী বল তো পাবে না, ওই জায়গাটা বায়ুর ঘর্ষণ পাবে না। তার ফলে কী হবে? বস্তুটি সোজা নিচে পড়বে সরল রৈখিকভাবে। যদি বায়ু থাকে তাহলে বায়ুতে কি হবে? বায়ুর ঘর্ষণ বলের কারণে বস্তুটি দুলতে থাকবে, একবার এদিকে নামবে একবার এইভাবে নামতে থাকবে, তাই না? সরল রেখা হবে না। উত্তর কি? এ নম্বর। 15 নম্বর, নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 16 থেকে 20। 16 নম্বর, বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশি দ্বারা সূচিত হয়? কোন রাশি দ্বারা? সি নম্বরটা দেখো, সি নম্বর অ্যান্সার। ভাঙতে হবে এই জায়গাটা, আন্দাজে উত্তর বের করলে হবে না। বল বাই ত্বরণ, তাই না? বল বাই ত্বরণ লেখা আছে।
তাহলে এখান থেকে আমরা বস্তুর ভর পেয়ে যাব। বল সমান সমান কি লিখতে পারি, বস্তুর ভর ইন্টু ত্বরণ, তাই না। এফ সমান সমান লিখতে পারি আমরা এম এ। তাহলে উপরের লাইন থেকে আমি এইটুকু পেলাম, আর নিচে লেখা আছে ত্বরণ, ত্বরণ কেটে গেল, তাহলে বস্তুর ভর পড়ে থাকলো। তাহলে আমরা সি নম্বর যে অপশনটা, সেখান থেকে আমরা বস্তুর ভর পেতে পারি। 17 নম্বর, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যেতে থাকবে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে, এক সময় শূন্য হয়ে যাবে। অভিকর্ষ ত্বরণ অর্থাৎ মধ্যাকর্ষণ টানের বাইরে চলে গেলে জি এর মান শেষ, ঠিক আছে, সেই জায়গাটা শূন্য হয়ে যাবে। তো এই ক্ষেত্রে 17-র এ নম্বর অ্যান্সার। 18 নম্বর, একটি স্কেলার রাশির উদাহরণ। স্কেলার রাশি শক্তি, ডি নম্বরে দেখো শক্তি হচ্ছে স্কেলার রাশি, কারণ বেগের একক মিটার পার সেকেন্ড। বেগ বলতে এখানে বোঝাচ্ছে যার মান এবং অভিমুখ, ঠিক আছে, বেগ, দ্রুতি না কিন্তু। বলের এসে একক নিউটন, ভর ইন্টু বেগ, কেজি মিটার পার সেকেন্ড। আর শক্তি হচ্ছে স্কেলার রাশি। 18 ডি। 19 নম্বর, সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ। সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, ডি নম্বর অ্যান্সার। আর 540 জলের বাষ্পীকরণের লিন তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম, স্টিমের 537 ক্যালোরি পার গ্রাম। তো 19-এর হচ্ছে ডি নম্বর। 20 নম্বর, কিলোওয়াট আওয়ার কিসের একক, শক্তির একক, সি নম্বর অ্যান্সার। দেখো কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তির একক। সি নম্বর, ক্ষমতা, যেটা অশ্বশক্তি হর্স পাওয়ার, বলের এসে একক নিউটন, সিজিএসে ডাইন, আর ভরবেগ হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আর এখানে কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তি। 20-র সি নম্বর অ্যান্সার। 21 থেকে 25, 21 নম্বর একটা সেটে পেয়েছিলাম, কার্তিক চন্দ্র মণ্ডলের সেটে। 21 নম্বর, যে সেলসিয়াসের সাথে কেলভিনের কি সম্পর্ক, এক লিখতে পারি C/5 = K-273, 0.15 থাকে, 0.15 নেওয়ার দরকার নেই, /5 কেটে গেলে তাহলে C = K-273, তাই না। এখানে সি এর মানে দিয়ে দিয়েছে 300, K-273, এই পাশে K = 573 আসবে, 573 কেলভিন। 21-এর ডি। 22 নম্বর, কম্পাঙ্কের একক কি, কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ বা সাইকেল প্রতি সেকেন্ড, ঠিক আছে। কম্পাঙ্ক এন, ঠিক আছে, এন = 1/t, তাই না, 1/t মানে 1 সেকেন্ডে এই টি = আমরা 1/n লিখি। তার মানে 1 সেকেন্ডে কোনো বস্তু যতবার কম্পন করে, তাই না, যতবার কম্পন করে, 1 সেকেন্ডে যতবার কম্পন করে সেটা হচ্ছে বস্তু কম্পাঙ্ক। তার এসে একক কি, হার্জ, সি নম্বর অ্যান্সার। 22-এর সি বা সাইকেল প্রতি সেকেন্ড। 23 নম্বর, তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হলো তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক যদি হয় তাহলে মিটার, আর এখানে দেখো সেন্টিমিটার দিয়েছি এ নম্বরে, ওটাই উত্তর। বি নম্বরে পাস্কেল, চাপের এসআই একক সেকেন্ড, সময় সেন্টিমিটার পার সেকেন্ড, এটা স্পিডের বলতে পারো, বেগের বলতে পারো, সিজিএসে, তাই না, মিটারে না, মিটার পার সেকেন্ড হয়ে গেলে এসআই চলে যাবে। তাহলে 23-এর হচ্ছে এ নম্বর। 24 নম্বর, এসআই পদ্ধতিতে মোট একক হলো 7টি মূল একক আর 2টি সহায়ক একক, তাই না, 2টি সহায়ক একক আর 7টি মূল একক, সি নম্বর অ্যান্সার। 25 নম্বর, নিউটন তার গতিসূত্রগুলি যে গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন তা হলো প্রিন্সিপিয়া বইতে গতিশক্তি সম্পর্কে লেখে, বি নম্বর অ্যান্সার। 26 থেকে 29, 26 নম্বর, বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র। বলের পরিভাষা অর্থাৎ বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে, আর বলের পরিমাপ পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তাহলে 26-এর হচ্ছে বলের গুণগত সংজ্ঞা প্রথম গতিসূত্র, 26-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। আর 27 নম্বর, বলের পরিমাণগত অর্থাৎ F = ma, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, বলের পরিমাপ অর্থাৎ ma, তাই না, F = ma লেখা যায়, এটা দ্বিতীয় সূত্র, বলের পরিমাপ। আর বলের সংজ্ঞা এটা হচ্ছে প্রথম গতিসূত্র। তাহলে 26-এর হবে এ আর 27-এর হবে
নিউটনের দ্বিতীয় গতিসূত্র সি নম্বর 27-এর। 28 নম্বর, নিচের কোনটি বলের একক নয়? বলের একক নয় দেখো নিউটন, বলের এসআই একক ডাইন, বলের এসআই একক নিউটনকে ভাঙলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওটাও কিন্তু পাস্কাল, শেষের দিকে দেখো পাস্কাল, ওটা চাপের এসআই একক, তাই না? চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার। 28-এর ডি নম্বর। 29, 50 গ্রাম ভরের বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুতে উৎপন্ন ত্বরণ। 29 নম্বর, ত্বরণ কত হবে? আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ, তাই না? তো 50 গ্রাম ভরের 1 নিউটন বল, অর্থাৎ 1 নিউটন সমান সমান এম এর মান কত দিয়েছে? 50 গ্রাম। 50 গ্রামকে কেজি করতে হবে, কারণ এসআইতে এটা নিউটনে আছে, তাই না? কেজি করতে হবে, কেজি করলাম 1000 ইন্টু এ, ঠিক আছে, ইন্টু এ, তাহলে এটা কেটে দাও 20, তাই না? তাহলে এ সমান সমান 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি নম্বর অ্যান্সার। 30 থেকে 33, 30 নম্বর, কোনো লিফট সমবেগে নিচে অবতরণ করলে লিফটের মধ্যে থাকা ব্যক্তির আপাত ওজন পরিবর্তন কি হবে? একই থাকে। সমবেগে নেমেছে, যেখানে কোনো ত্বরণ সৃষ্টি হয়নি, একই সমবেগে নেমেছে, তো সে কি বুঝতে পারবে না কিছু, একই থাকে। লিফটের মধ্যে থাকা ব্যক্তির আপাত ওজন কি হবে? একই থাকবে, সে বুঝতে পারবে না যে আমার ওজন হালকা, কারণ যদি ত্বরণ বৃদ্ধি পায়, বেগের বৃদ্ধি হয়, ত্বরণ উৎপন্ন হবে, তবেই বুঝতে পারবে যে আমার ওজন হালকা হচ্ছে, তাই না? আমরা লিফটে উঠলে কি সাই করে লিফটের নিচে নেমে যায়, তখন মনে হয় যে শরীর হালকা হয়ে গেল, সেই সময় কি হয়? বেগ বৃদ্ধি হয়। কিন্তু এই ক্ষেত্রে বলেনি, সমবেগে বলেছে, তার মানে একই বেগ। একই বেগ থাকলে কি হয়? ত্বরণ কি হবে? একটু আগে দেখিয়েছিলাম এই ক্লাসেই প্রথমের দিকে, ত্বরণ 0, তাহলে একই থাকবে। উত্তর কি? সি নম্বর। 31, বন্দুকের পিছু হাঁটা নিচের কোনটির উদাহরণ? বন্দুক গুলি করলে পেছনের দিকে কি হয়? ধাক্কা খায়, তো এটা যার ফলে সেই জন্য বন্দুক গুলি মারতে গেলে বুকে ঠেকিয়ে রাখে, তাই না? ভরকে বাড়িয়ে দেয়, বন্দুকের ভর অল্প, বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে বন্দুকের ভর প্লাস শরীরের ভর, তাই না? তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ, এ নম্বর অ্যান্সার। 31, 32, রকেটের গতি নিচের কোনটির উদাহরণ? নিউটনের তৃতীয় ল, থার্ড ল, রকেটের গতি। 32-এর সি নম্বর। 33 নম্বর, কোনো অশ্বারোহী পিছন দিকে হেলে পড়েন যখন অশ্ব দৌড়তে আরম্ভ করে, এর কারণ হলো স্থিতিজাড্য, তাই না? এর কারণ হচ্ছে স্থিতিজাড্য, গতিজাড্য আমরা পড়েছি, স্থিতিজাড্য, এ নম্বর অ্যান্সার 33-এর। 34 থেকে 37, বক্রপথে পরিক্রমণরত কোনো বস্তুর ত্বরণ সর্বদা কি হয়? কেন্দ্রাভিমুখী হয়, কেন্দ্রের দিকে থাকে। দেখাচ্ছি, চিত্রটা দেখো, বুঝতে পারবে। অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বলের ওইখানে আছে, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। ত্বরণ কখন সৃষ্টি হয়? যখন আমরা যদি মাঠে দৌড়াই, ঠিক আছে, এটা দৌড়ানোর দিক, দৌড়াচ্ছি, তাহলে আমাদের ত্বরণ সবসময় কেন্দ্রের দিকে থাকবে। কোন দিকে থাকবে? এ সবসময় এদিকে থাকবে, এ মানে ত্বরণ, এবার এ সবসময় এদিকে থাকবে। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে, তাই না, সবসময় এদিকে থাকবে। এবার এই ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? 90 ডিগ্রি তৈরি হচ্ছে, তাই না? যে বক্রপথে পরিক্রমণরত কোনো বস্তুর গতিবেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ সর্বদা 90 ডিগ্রি হয়। সর্বদা কি হয়? 90 ডিগ্রি। আর একটা ছবি আঁকছি, সর্বদা হয় 90 ডিগ্রি। দৌড়াচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণের দিক, এটা দৌড়াচ্ছে, দৌড়ের দিক, এটা সবসময় কেন্দ্রের দিকে থাকে, কেন্দ্রের দিকে, তাহলে 90 ডিগ্রি। গতিবেগ আর ত্বরণের মধ্যে সর্বদা কোণ 90 ডিগ্রি, সি নম্বর। 36 নম্বর, দুধ থেকে মাখন নিষ্কাশন, এটা হচ্ছে অপকেন্দ্র বলের দ্বারা। ওয়াশিং মেশিনে কাপড় ধোলাই অপকেন্দ্র বল, দুধ থেকে মাখন বের করা অপকেন্দ্র বল, ঠিক আছে, মনে থাকবে। 36-এর বি। 37 নম্বর, একটি ভারী ও হালকা বস্তুদ্বয়ের ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি? হালকা বস্তুর গতিশক্তি বেশি, ঠিক আছে, হালকা বস্তুর গতিশক্তি বেশি। যেখানে দুটোরই কি বলেছে? ভরবেগ সমান। দুটোরই যদি ভরবেগ সমান হয়, কে সমানুপাতি 1m, এই সূত্র অনুসারে দুটোরই যদি ভরবেগ সমান হয়, তাহলে হালকা বস্তুর সবসময় গতিশক্তি বেশি হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। তো 37-এর হচ্ছে এ নম্বর, হালকা বস্তু। এই পর্যন্তই থাক, নেক্সটে আবার আসবো নিয়ে ফিজিক্স ক্লাস। এইভাবে শুধু উত্তর বললে হবে না, মজা আসবে না, এইভাবে একটু একটু করে আলোচনা করলে বেশি মনে থাকবে, ঠিক আছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখার পরে, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।